একটা স্বপ্নের রাত। প্রত্যেকটা ছেলে মেয়ের কাছেই এই রাতটা স্বপ্নের রাত। আপনারা হয়তো ভাবছেন আজকের রাতটা স্বপ্নের রাত হয় কি করে। আসলে আজকের রাতটা আমার জন্য স্বপ্নের রাত। কেননা আজকের রাতটা আমার বাসর রাত। আর এই রাতটা সবার জীবনেই আসে। আর এই রাতটা সবারই স্বপ্নের রাত হয়। অনেক ইচ্ছা ছিল, অনেক স্বপ্ন ছিল এই রাত নিয়ে। বাট আজ আমার মনের সব স্বপ্ন ইচ্ছাগুলো আর আমাকে আগের মতো মনের ভিতর নাড়া দিচ্ছে না। তাই আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আর আমার সাধ্য বিয়ে করা বউ রুমের ভিতর ঘুমটা টেনে বসে আছে। অনেক আগেই আম্মু রুমে যেতে বলেছে, বাট আমার ভালো লাগছে না, তাই বাইরে দাঁড়িয়ে আছি। মনটা ভীষণ খারাপ। আসলে কি জানেন, আমার ভাগ্যটা সবসময় আমাকে ধোঁকা দেয়। আমি চাই না, আমি যা চাই তা কখনো পাই না। কখনো কখনো পেতেও হারিয়ে ফেলি। যেমন আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন আমার থেকে 2 ক্লাস জুনিয়র একটা মেয়েকে ভালো লাগতো। আমি যখন তাকে আমার ভালোবাসার কথা জানালাম, তখন সে আমাকে ফিরিয়ে দিল। তার নাকি বয়ফ্রেন্ড আছে। তাই আমি রাগে, ওই মেয়েই এই বয়সে কেউ প্রেম করে? এখনও তো তোমার নাক টিপলে দুধ বের হবে, আর তুমিও প্রেম করো। আমি ওই মেয়ের প্রেমে ছ্যাঁকা খেয়ে একদম পড়াশুনোয় মনোযোগ দিলাম আর ইন্টার পাস করলাম। কখনো কোনো মেয়ের সাথে নিজ থেকে কথা বলতাম না। কেউ কিছু জিজ্ঞেস করলে তার উত্তর দিতাম। ইন্টার শেষ ভার্সিটিতে তেমনভাবেই কাটছিল। কিন্তু আমি যখন ফাইনাল ইয়ারে, তখন একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়। মেয়েটা দেখতে যেমন সুন্দর তেমনি মায়াবী ছিল। আমাদের রিলেশনটা অনেক গভীর ছিল। আবার ফাইনাল এক্সামের কিছুদিন আগে মেয়েটার বিয়ে হয়ে যায়। তারপর আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমি কারোর সাথে কথা বলতাম না, কারোর সাথে মিশতাম না। একা একা রুমের মধ্যে লাইট অফ করে শুয়ে থাকতাম আর কান্না করতাম। আমার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। তারপর অনেক কষ্টে আম্মু আমাকে অনেক কষ্ট করে স্বাভাবিক করে তোলে। এখন আমি পড়াশুনো শেষ করে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে এমডি হিসেবে জব করছি। তারপর থেকেই বাবা মা দুজনেই বিয়ে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর বলে পাগল বানিয়ে ফেলেছে। তাই শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি হলাম। আব্বু আম্মুর পছন্দ করা মেয়ের সাথেই বিয়ে করতে রাজি হলাম। মেয়েটা আমারও পছন্দ হয়েছিল। বাট বিয়ের দিন মেয়ের বাড়ি যাওয়ার পর শুনতে পেলাম মেয়ে নাকি পালিয়ে গেছে। তাই তখন ঠিক করেছিলাম আর কখনোই বিয়ে করব না। কিন্তু না, ওই দিন আমাকে বিয়ে করতে হয়। যে মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তার ছোট বোনের সাথে। আমি তাকে কখনো দেখিনি। শুনেছি মেয়েটি সবেমাত্র ক্লাস 10-এ পড়ে, মাত্র 16 বছর বয়স। এত কম বয়সে বলে আমি বিয়েতে রাজি ছিলাম না। কিন্তু মেয়ের বাবা মা, আমার বাবা মায়ের মান সম্মানের কথা ভেবে বিয়েতে রাজি হয়। বিয়ে থেকে আসার পর আম্মু আমাকে ডেকে নিয়ে বলছে যে মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। তাকে দেখতে গিয়ে নাকি তার ছোট বোনকে আম্মুর পছন্দ হয়েছিল। বাট তারা বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে বিয়ে দিবে না। আর মেয়ের বিয়ের বয়সও হয়নি, তাই বড় মেয়ের সাথেই আমার বিয়ে ঠিক হয়। বাট দেখেন, ভাগ্যক্রমে বিয়েটা আমার পছন্দ মেয়ের সাথেই হলো। হঠাৎ করে আমার কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম। পিছনে তাকিয়ে দেখি আম্মু। এখনো বাইরে দাঁড়িয়ে আছিস? ভিতরে যা। মেয়েটা কতক্ষণ ধরে একা একা বসে আছে। তুমি যাও, আমি যাচ্ছি। ওকে, লেট করিস না। আম্মু চলে যাওয়ার পর আমি দরজা খুলে রুমে ঢুকে অবাক। আমি রুমে ঢুকে দেখি বউ আমার ঘোমটা টেনে হাঁটুতে মাথা লাগিয়ে বসে আছে। আমি একটু কাশি দিয়ে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বিছানায় বসলাম। কিন্তু বউয়ের কোনো রেসপন্স দেখতে পেলাম না। ভাবছি কি করা যায়। তখন মনে হলো তাকে ডাক দিই, বাট পরক্ষণে মনে হলো আমি তো তার নামই জানি না। তাই এই যে মিস বলে 2-3 বার ডাক দিলাম, বাট কোনো রেসপন্স পেলাম না। তখন মনে মনে ভাবলাম হয়তো ঘুমিয়ে গেছে। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। রুমের মাঝে হাঁটাহাঁটি করছি আর ভাবছি কি করা যায়। তারপর কিছু উপায় না পেয়ে আমি ফ্রেশ হতে চলে গেলাম। আর ফ্রেশ হয়ে এসে তাকে একটা বালিশে শুইয়ে দিলাম। তার মুখটা এখনো ওড়না দিয়ে ঢাকা।
বাট আমার খুব ইচ্ছা করছে তাকে দেখার জন্য। তাই আমি ধীরে ধীরে তার মুখের উপর থেকে ওড়নাটা সরালাম। আমি তার দিকে তাকাতেই কি যেন এক হৃদয় দুলানো সুখ অনুভব করলাম। তার মায়াবী মুখটা দেখে আমি পলকহীন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। আমি আমার দৃষ্টি তার থেকে সরাতে পারছি না। হরিণের মতো টানা টানা চোখ, গোলাপের পাপড়ির মতো কোমল তার ঠোঁট, আর ওই ঠোঁটের কোণে ছোট্ট একটা তিল। তিলটা যেন তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। তার ওই মুখটা যেন কোনো এক অচিন মায়ায় ঘেরা। আমি তার পাশে বসে আছি আর পলকহীন দৃষ্টিতে তার সৌন্দর্য উপভোগ করছি। ঘুমালে মেয়েদের নাকি অনেক সুন্দর লাগে, ওকে না দেখলে আমি কখনো বিশ্বাস করতাম না। ঘুমের মাঝে ওকে একদম নিষ্পাপ লাগছে, কেমন জানি একটা মায়া মুখ করে ঘুমিয়ে আছে, আর ওই মুখে হাসির আফা, সব মিলিয়ে আমি তার প্রেমে পড়ে গেছি। আমার জীবনে আমি এত মায়াবী চেহারা আর কখনো দেখিনি। সে তার হাত দুটি জড়ো করে মাথার নিচে দিয়ে জড়সড়ো হয়ে ঘুমিয়ে আছে, কিন্তু তার শরীরে অনেক ভারী গহনা থাকায় সে ঠিকমতো ঘুমাতে পারছে না। তার মুখে একটু বিরক্ত ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। তাই আমি ধীরে ধীরে তার শরীরের থেকে গহনা খুলে দিতেছি। এমন সময় হঠাৎ করে সে জেগে যায় আর আমাকে জড়িয়ে ধরে চোর চোর বলে চিৎকার করতে লাগলো। আমি তার মুখ চেপে ধরে তাকে চিৎকার করতে মানা করছি, বাট থামাতে পারছি না। ওর চিৎকার শুনে আব্বু আম্মু চলে এসেছে। আমি নিজেকে ওর থেকে ছাড়িয়ে নিয়ে দরজা খুলে দিলাম। কি হয়েছে আম্মু, এভাবে চিৎকার করছো কেন? আমি ঘুমাতে ছিলাম, হঠাৎ করে সজাগ হয়ে দেখি উনি আমার গহনাগুলো খুলে নিয়ে যাচ্ছে। তাই আমি ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে চোর চোর বলে চিৎকার করছে। চোরের কাছে আমার অনেক গহনা আছে আম্মু, আপনি এগুলো ওনার কাছ থেকে নিয়ে দেন আমাকে, তা না হলে চোর পালিয়ে যাবে। আম্মু বিষয়টা বুঝতে পেরে একটু মুচকি হাসলো। আমার তো লজ্জায় নাক কান কাটা যাচ্ছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কি চোর মশাই, আপনি কেন আমার বৌমার গয়না চুরি করতে গেলেন? আমি তো জাস্ট এগুলো খুলে দিতেছিলাম, এগুলো নিয়ে ঘুমাতে সমস্যা হচ্ছিল তাই। ওকে তুমি চেনো না আম্মু? না, এর আগে আমি ওনাকে কখনো দেখিনি। ও চোর না, ও হলো তোমার স্বামী। আজ না তোমাদের বিয়ে হলো। মেয়েটি আমার দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে ফেললো। মা, তুমি ড্রেস চেঞ্জ করে আসো, তারপর শুয়ে পড়ো, আমরা চলে যাই। মাথা নাড়িয়ে সম্মতি দিল। আব্বু আম্মু চলে গেল আর মেয়েটি ড্রেস চেঞ্জ করে আসলো। মেয়েটি রুমটা ঘুরে ঘুরে ভালো করে দেখতে লাগলো। মেয়েটিকে রুমে আসতে দেখে আমিও ব্যালকনি থেকে রুমে চলে গেলাম। আমাকে দেখে মেয়েটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্লিজ বসেন। মেয়েটি বিছানায় বসলো। কেউ কোনো কথা বলছি না। হঠাৎ করে মেয়েটি বলল, আপনার নাম কি ভাইয়া? বিয়ে করা বউয়ের মুখে ভাইয়ার নাম শুনে আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না। আমি আপনার ভাইয়া, এটা তোমাকে কে বলেছে? কেউ বলেনি, অপরিচিত কোনো ছেলেকে ভাইয়া বলতে হয় এটা আমি জানি। আমি তো তোমার অপরিচিত কেউ নই। তাহলে কে আপনি? আমি তোমার স্বামী, আর স্বামীকে ভাইয়া বলতে নেই, তুমি করে বলতে হয়। ওকে ভাইয়া। আবার ভাইয়া? আপনার নামটা তো বললেন না। আমার নাম প্রেম, তোমার নাম কি? আমার নাম নিশাত তাহনিম প্রিয়া, সবাই আমাকে প্রিয়া নামে ডাকে। বিয়ে সম্পর্কে তুমি কিছু জানো? ওর বয়স কম, তাই আগে থেকেই সব কিছু নিজে থেকে জেনে নিচ্ছি। জানি, ছোটবেলায় কত জামাই বউ খেলছে। কি জানো বলো? ও যা বললো তা শুনে তো আমি অবাক, আমার মাথা ঘুর। বিয়ে সম্পর্কে কি জানো বলো? বিয়ের পর দুজনে একসাথে থাকে, একসাথে খায়, একসাথে ভালো ভাত খেলে। আবার টিভিতে দেখেছি পাপ্পিদা একে অপরকে। এইসব জানো, আর কিছু জানো না? আর কি জানবো, আপু তো আমাকে এইসবই বলেছে। কেন এটা বলেনি যে বিয়ের পর স্বামী স্ত্রী দুজনে বন্ধু হয়? বলেনি তো। ওকে, নো প্রবলেম। এখন তো জানছো যে বিয়ের পর স্বামী স্ত্রী বন্ধু হয়, সো নাও ইউ আর ফ্রেন্ড। ফ্রেন্ড হব কেন? আপনি তো আমার বর, আমরা দুজনে স্বামী স্ত্রী।
স্বামী স্ত্রী হতে হলে আগে ফ্রেন্ড হতে হয়। ও তাই? তাই প্রিয়া খুব ছোট হয়, সে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হয় এটা সে জানে না। তাই এখন যদি আমি ওর উপর স্বামীর অধিকার খাটাই তবে ওর মানসিক প্রবলেম হতে পারে। আর তাছাড়া এত সব বিষয়ে জানে না, পরে আবার কি না কি ঘটনা ঘটায়। একবার চোর বানিয়েছে, আর এখন এইসব করতে গেলে পরে কি ঘটনা ঘটাবে তাতে মান সম্মান সব যাবে। তাই ওকে ধীরে ধীরে সব বুঝিয়ে তারপর স্বামীর অধিকার খাটাতে হবে। চলো আজকে আমরা গল্প করে রাতটা পার করে দিই। আমি তো গল্প পারি না, দাদিমা পারে। আমাকে কত গল্প শোনাইছে, ভূতের, রাজকুমার ও রাজকুমারীর। তাই নাকি? তাহলে একটা ভূতের গল্প বলো, দাদুর কাছে শুনছো এমন। আমি পারি না, আর ভূতের গল্প শুনলে আমার ভয় করে। তাহলে আমি তোমাকে একটা গল্প শোনাতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে আমার কাছে আসতে হবে, তোমার হাত ধরতে দিতে হবে। কাছে আসতে হবে কেন? হাত ধরতে দিতে হবে কেন? তা না হলে আমি গল্প বলতে পারি না। কিন্তু আবু তো আমাকে কোনো ছেলেদের সাথে বসতে মানা করেছে। তোমার আপু তো বলেছে অন্য ছেলেদের সাথে আমার সাথে মিশতে মানা তো করেনি। আর তাছাড়া আমি তো তোমার স্বামী এবং ফ্রেন্ড, আমি তোমার হাত ধরতে পারবো। খানিকটা ভেবে বলল। ওকে। আমি প্রিয়ার হাত ধরে গল্প বলা শুরু করলাম। এক দেশে ছিল এক রাজকুমার, দেখতে অনেক সুন্দর, লম্বা, ফর্সা। আর রাজকুমারের বাবার বন্ধু ছিল পাশের রাজ্য রাজা। তার ছিল এক রাজকুমারী, দেখতে একদম পরীর মতো, অনেকটা তোমার মতো, এমন সুন্দরী। ওই রাজ্যর আর কেউ ছিল না। রাজকুমার তার বাবার সাথে ওই রাজ্য বেড়াতে যায়, আর রাজকুমারীর সাথে তার দেখা হয়। আর রাজকুমার প্রথম দেখাতেই রাজকুমারীর প্রেমে পড়ে যায়। আমার মুখে তার হাত দিয়ে আমাকে থামিয়ে দেয় আর বলে, আপনি কি কখনো প্রেম করেছেন? ওর নরম তুলতুলে হাতের ছোঁয়া পেয়ে ইচ্ছা করছিল ওর হাতে কিস করি, বাট এটা করলে ও রাগ করবে, তাই করিনি। কি ভাবছেন? কিছু না। আপনি কি কখনো প্রেম করেছেন? না। তুমি করেছ? না। কেন? আব্বু আম্মু দিদা আপু সবাই বলে প্রেম করে নাকি ভালো না, তাই। প্রেম কিভাবে করে তুমি জানো? না, করিনি। তাহলে জানবো কি করে? আমার সাথে প্রেম করবে তুমি? আপনি তো আমার পর, আপনার সাথে প্রেম করব কেন? অন্য কারোর সাথে করব বড় হলে। আপু বলেছে তার মতো বড় হলে যেন প্রেম করি, তার আগে না। আমি তো ওর কথা শুনে অবাক। বিয়ে হয়ে গেছে তার, আর সে নাকি বড় হলে প্রেম করবে। অবশ্যই সে তো এইসব বুঝে না, তাই। আমার ঘুম পাইছে, আমি এখন ঘুমাবো। ওকে, তুমি শুয়ে পড়ো, আমি ব্যালকনি থেকে আসছি। প্রিয়া শুয়ে পড়লো, আর আমি ব্যালকনিতে এসে একটা সিগারেট ধরালাম আর প্রিয়ার কথা ভাবলাম। সিগারেট শেষ করে ফ্রেশ হয়ে প্রিয়ার পাশে শুয়ে পড়লাম। ইচ্ছা করছে ওকে জড়িয়ে ধরে শুইতে, বাট কিছু যদি মনে করে, এই ভয়ে যাইতেছি না। বাট খুব ইচ্ছা করছে ওকে বুকে জড়িয়ে ধরে শুইতে। আমি ভয়ে ভয়ে ওর কাছে যাচ্ছি, এমন সময় ও এটা বুঝতে পেরে আর কি ব্যাপার, আপনি আমার সাথে শুয়েছেন কেন? আর আমার কাছে আসতেছেন কেন? তাহলে কোথায় শুবো? অন্য রুমে যান। বিয়ের পর এক রুমে ঘুমাতে হয়, তা না হলে লোকে মন্দ বলবে। মন্দ বলবে কেন? এখন কেমনে বুঝাই যে কেন মন্দ বলবে? কি ঝামেলায় পড়লাম যে বাবা এই পিচ্ছি মেয়েকে বিয়ে করে। এতক্ষণ এত কিছু বুঝাইলাম, আর এখন সে জিজ্ঞেস করে কেন মন্দ বলবে। একেই বলে রামে বলে সীতা কার মা। আমার তো রাগে সব ভেঙে ফেলতে ইচ্ছা করছে, এত রাগ হচ্ছে বলে বুঝাতে পারবো না। বোন একসাথে না থাকলে বলবে, কি বলবো ভেবে পাচ্ছি না, মাথায় কাজ করছে না। কি, আমি আপনার বোন? তাহলে একটু আগে না বললেন যে আমি আপনার স্ত্রী? আর তাছাড়া দিদা বলে দিছে আপনি আমার বর, আর আমি আপনার বউ। তাহলে তো বুঝতে পারছো, এখন চলো ঘুমাই। আপনি ফ্লোরে বা সোফায় ঘুমান, আমি খাটে ঘুমাবো। আমি সোফায় ঘুমাতে পারি না তো। তাহলে ফ্লোরে ঘুমান।
ফ্লোরে তো একদমই ঘুমাতে পারি না। তাহলে বিয়ে করার আগে মনে ছিল না এই কথা? আমি কি জানতাম যে এমন পিচ্ছি হবে আমার বউ, যে কিনা কিছুই বোঝে না। না, দেখেন, আমাকে পিচ্চি বলবেন না। আমার হাইট আর আপুর হাইট সমান, সো আমাকে পিচ্চি বলবেন না। বুঝছি, শুধু দেহ বড় হয়েছে, বুদ্ধিতে না। বুদ্ধি না থাকলে কি আর সবসময় ফার্স্ট হই স্কুলে? আল্লাহ, আমাকে উঠিয়ে নাও এই মেয়ের হাত থেকে। কোথায় বাসর রাতে মিষ্টি মিষ্টি কথা বলবে, তা না করে আমার সাথে ঝগড়া করে যাচ্ছে। ওকে বোন, তুই বিছানায় ঘুমা, আমি সোফায় ঘুমাই। ওকে, আর বোন বলবেন না, বউ বলবেন। ওকে, ঘুমাও শোনাবো। আমার জীবনটা তো জ্বালাফালা করে ফেলছে এক রাতেই, বাকি সময় তো বাকি আছে। আল্লাহ জানে আমার কপালে কি আছে। সকালে ঘুম ভাঙলো কান্নার শব্দ শুনে, চেয়ে দেখি সকালে ঘুম ভাঙলো কান্নার শব্দ শুনে, উঠে দেখি পিচ্ছি কান্না করছে। মেজাজটা হট হয়ে গেল। সারা রাত সোফায় একটুও ঘুমাতে পারিনি, তার উপর সকাল সকাল কান্না করে ঘুমটা ভেঙে দিয়েছে। কিন্তু রাগটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। আমার পিচ্ছি বউটার এমন মায়া করে কান্না করছে যে তার ওই মায়ামুখ দেখে সব রাগ ধুয়ে মুছে চলে গেছে। কি হয়েছে, আমার পিচ্ছি বউটা কান্না করছে কেন? এই জন্য কান্না করতে হয় নাকি? তুমি কান্না থামাও, আমি তোমার আব্বুকে ফোন দিতেছি। পিয়া ভেবে করে কান্না করেই যাচ্ছে, আর রাগে আমার গা পুড়িয়ে যাচ্ছে। কোনো কথা বলে না, শুধু কান্না করেই যাচ্ছে। কেউ শুনলে তো আমার মান সম্মান সবই যাবে। আরে বোন বল, কেন কান্না করছিস? আমি তোর আব্বুকে ফোন দিতেছি। আমি আমার বাসায় যাব, আব্বু আম্মুর সাথে কথা বলবো। আমি স্কুলে যাব, এই বাসায় আর থাকবো না। আরে বোন, আজকে আর তোদের বাসায় যাওয়া যাবে না। এই নে, তোর আব্বুর সাথে কথা বল, দেখ সে কি বলে। হ্যালো আব্বু, তুমি কোথায়? আমাকে নিয়ে যাও। আমি আর এই বাসায় থাকবো না। আমার তোমাদের কথা খুব মনে পড়ছে। তোমাকে, আম্মুকে, দিদাকে খুব দেখতে ইচ্ছে করছে। কান্না করে না আম্মু, লোকে দেখলে কি বলবে? এত বড় মেয়ে কান্না করে, মানুষে খারাপ বলবে। কান্না করো না। ওকে, আমি বাসায় যাব। আম্মু, আমরা কাল তোমাকে নিতে আসবো, আজকে তুমি থাকো। সত্যি তো? হ্যাঁ আম্মু, সত্যি আসবো। ওকে, রাখছি, বাই। বাই আম্মু। আমি প্রিয়ার কাছে গিয়ে কানে কানে বললাম, এবার চোখ খুলো পিচ্ছি বউ। প্রিয়া আমার কথা শুনে প্রিয়ার চোখ খুলে আমাকে এই অবস্থায় দেখে আবার চিৎকার দিয়ে চাইলে আমি ওর মুখে হাত চেপে ধরে ওকে আমার বুকের সাথে চেপে ধরতাম, নিজেকে ছাড়িয়ে নিয়ে। আপনার কি লজ্জা শরম কিছু নেই? এমন খালিকে একটা মেয়ের সামনে করতেছেন? না, কোনো লজ্জা শরম নেই। বউয়ের সামনে আবার লজ্জা শরম কিসের? আমার লজ্জা লাগছে, আপনি কাপড় পরে আসেন। না, আমি কাপড় পরবো না। তাহলে আপনি থাকেন। বলে এক দৌড়ে পালিয়ে গেল। প্রিয়া বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। এমন সময় হঠাৎ করে কে যেন ওকে জড়িয়ে ধরে গুড মর্নিং বলল। ও ভয়ে পেয়ে গেছে এমনভাবে হঠাৎ করে জড়িয়ে ধরায়। আপনি? আমি আপনার একমাত্র ননদিনী, আমার নাম রিয়া। গুড মর্নিং। আমি তোমাকেই ডাকতে যাইতেছিলাম ভাবি। আব্বু আম্মু খাবার টেবিলে আপনাদের জন্য ওয়েট করছে, তাই আপনাদের ডাকতে আসছিলাম। চলেন তাহলে, প্রতিদিন অনেক আগেই খেয়ে ফেলি, আর আজকে এখনো খেতে পারিনি। আমার অনেক ক্ষুধা লাগছে। আপনি একটু দাঁড়ান, আমি ভাইয়াকে বলে আসি। ওনাকে বলতে হবে না, উনি এখনো ঘুমাইতেছে। ওকে। ওকে চলেন তাহলে খাবার টেবিলে। তোর ভাইয়া কোথায় রিয়া? আম্মু, ভাইয়া এখনো ঘুমাইতেছে। আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে, কে বলেছে আমি এখনো ঘুমাইতেছি? রিয়া প্রিয়ার দিকে তাকালো, আর প্রিয়াও রিয়ার দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেললো। রিয়া বুঝতে পারলো যে প্রিয়া মিথ্যে কথা বলেছে, তাই সে কথা ঘুরিয়ে বলল যে আম্মু, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, কখন খেতে দিবা? কখন থেকে বসে আছি। তারপর খাবার শেষ করে আমি আমার রুমে আসলাম, আর প্রিয়া আগেই এসে পড়েছিল খাবার শেষ করে। এই পিচ্ছি, রিয়াকে মিথ্যা কেন বলেছো? আমি পিচ্ছি নই, আমি প্রিয়া। মাই নেম ইজ প্রিয়া। নো, ইউ আর এ পিচ্ছি গার্ল।
আমি পিচ্ছি না। পিচ্ছি বলবেন না তবে, কিন্তু কি করবে? 100 বার বলবো পিচ্ছি পিচ্ছি পিচ্ছি। আমি পিচ্ছি বলাতে থাকায় সে আমাকে কিল ঘুষি দিতেছে। ওরা ধুরা আমি পিছাইতেছি আর সে আমাকে মারতে মারতে সামনের দিকে আসতেছে। একসময় আমি পিছাতে পিছাতে পা পিছলে বিছানায় পড়ে যাই। আর পড়ার সময় ওর হাত ধরেছিলাম যাতে না পড়ে যায়। আর সে আমার টান সামলাতে না পেরে সেও আমার বুকের উপর পড়ে যায়। ওর বুক আর আমার বুকের সাথে লেগে আছে। কেউ কোনো কথা বলছি না, দুইজন দুইজনের দিকে তাকিয়ে আছি। আর ওই দিকে আমার মনের ভিতর উতাল পাতাল হাওয়া বইতে লাগলো। আমি দুহাত দিয়ে প্রিয়াকে আরও ভালোভাবে জড়িয়ে ধরলাম। ওর মুখের গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। গোলাপের পাপড়ির মতো ওর ঠোঁট দুইটা কাঁপতেছে। আমি ওর ঠোঁটের মধু খাওয়ার জন্য ওর ঠোঁটের দিকে মুখ নিচ্ছিলাম। এমন সময় দরজায় কে যেন নক করলো আর ও আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। ভাবি আসবো? এখন আর আসলো কি আর না আসলো কি, বাসর রাতে বাসর করার দূরের কথা, ওর হাতটাও ভালো করে ধরতে পারেনি। আর এখন যখন একটু সুযোগ পেয়েছিলাম তখন পেতনিটা এসে সব নষ্ট করে দিয়েছে। কিছু করছিলে ভাবি? কি আর করব, প্রেম করছিলাম। ভাবি, কি জন্য আসছিস সেটা বল। আমি এখন ভাবির সাথে গল্প করব, তাই ভাবিকে নিতে আসিস। চলেন ভাবি। চলেন। গল্প করার আর সময় পেলি না রে বোন। এমন সময় এলি যে একটা কিছু করতে পারেনি। ইচ্ছে করছে ওর মাথাটা ফাটিয়ে দিই এক বাড়ি দিয়ে। যাই হোক, আল্লাহ বাঁচিয়েছে। কেমনভাবে আমার কাছে আসছিল আর কেমনভাবে আমার দিকেই তাকিয়েছিল লুচ্চা বেটা, আর আমাকে কেমনভাবে জড়িয়ে ধরেছিল। ভাবি, আপনি কিন্তু অনেক সুইট। সবাই বলে আমি নাকি অনেক সুইট। আপনার সম্পর্কে আমি তেমন কিছু জানি না, আর আপনিও আমার সম্পর্কে তেমন কিছু জানেন না। চলেন আগে পরিচিত হয়ে নিই। আপনার নাম প্রিয়সী প্রিয়া, এটা কাবির নামে দেখেছিলাম। আর আমার নাম তো আপনি জানেনই। আপনি তো আমার চেয়ে অনেক বড়, তাহলে আমি আপনাকে কি বলে ডাকবো? কেন আপু বলে ডাকবেন? ওকে আপু। বাসর রাতে কেমন কাটলো ভাবি? ভাইয়া কি বিড়ালটাকে মারতে পেরেছিল? প্রিয়া এমন কথা বলেছে শুনে রিয়ার মাথা ঘুরতে শুরু করে দিল। বাসর রাত কেমন কাটলো ভাইয়া? কি বিড়াল ঠিকঠাক মতো মারতে পেরেছিলি? না, বিড়াল তো রুমে আসেনি, মারবে কি করে? আর জানো আপু, কি? আপুকে ছাড়া আমি কখনো রাতে ঘুমাইনি। কাল একা একা ঘুমাইছি। আমার খুব ভয় করছে কাল রাতে। কেন ভাইয়া, কোথায় ছিল? সে আসছিল আমার সাথে ঘুমাইতে, আমি দেইনি। ছেলে মেয়ে কি একসাথে ঘুমায়? তাই আমি ওনাকে আমার সাথে শুইতেই দেইনি। উনি কাল সোফায় ঘুমাইছে। কি? ঠিক করিনি আপু। আপু মানা করেছে ছেলেদের সাথে মিশতে। না, ঠিক করেননি। আপনার উচিত ছিল না ভাইয়ার সাথে ঘুমানোর। সে তো আপনার বর লাগে। কিন্তু আপু যে ছেলেদের সাথে মিশতে মানা করেছে। তখন তো আপনার বিয়ে হয়নি, বাট এখন তো আপনার বিয়ে হয়ে গেছে। ভাইয়ার সাথে মিশতে পারবেন। আমি দরজার আড়াল থেকে শুনছিলাম ওরা কি বলে, আর আমি মনে মনে বলতে লাগলাম, বোঝা বোন আমার, ওরে ভালো করে বোঝা। আব্বু আম্মু এমন মেয়ে বিয়ে করিয়েছে যে কিনা কিছুই বোঝে না। এখন তো তাদের কিছুই বলতে পারবো না। তুই আমার একমাত্র আশা ভরসা। শুনেন ভাবি, আজকে থেকে ভাইয়ার সাথে খাটে ঘুমাবেন। ওকে আপু। নিজের বোনের এবার কথা শুনে কিছুটা শান্তি পেলাম মনে, কেননা সে ভাইয়ার কষ্ট বুঝতে পেরেছে। সকাল পেরিয়ে দুপুর পেরিয়ে রাতে ঘুমানোর জন্য রুমে গেলাম। গিয়ে দেখি রিয়া আর আমার পিচ্ছি বউটা কি যেন গল্প করছে আর হাসছে। আমি ওর হাসি দেখে আবার ওর প্রেমে পড়ে গেলাম। এত মিষ্টি করে হাসছে, এত মিষ্টি হাসি আমি আগে কখনো দেখিনি। হয়তো ওকে ভালোবেসে ফেলেছি বলেই ওর হাসিটা এত সুন্দর লাগছে আমার কাছে, নয়তো সত্যই ওর হাসিটা অনেক সুন্দর।
আমি দরজার সাথে হেলান দিয়ে ওর দিকে তাকিয়েছিলাম। আমাকে দেখে রিয়া চলে যেতে লাগলো আর যাওয়ার সময় আমাকে বলে গেল, এত বড় হয়ে গেছে আর এখন একটা মেয়েকে ম্যানেজ করতে পারে না। আরাম কোথাকার। আমি ওর কথায় কিছুটা লজ্জা পেলাম। আমি রুমে ঢুকে ঘুমানোর জন্য সোফায় গিয়ে বসলাম। মনে মনে বললাম, দেখি ওর মাঝে কোনো পরিবর্তন আসে কি না তা যাচাই করার জন্য। ঘুমাবেন না? আমি একটু পরে ঘুমাবো, তুমি চাইলে শুয়ে পড়তে পারো। ইয়ে মানে মানে লজ্জা পাওয়ার কিছু নেই, কি বলবা বলো। আমার না একা একা ঘুমাতে ভয় করে, আপনি যদি আমার সাথে ঘুমাইতেন। কাজ হয়েছে তাহলে। কি ভাবছেন? আমি তো ছেলে, আমার সাথে ঘুমাবেন? আপনি তো আমার পর, আপনার সাথে ঘুমানো চাই, আপু বলেছে। কোন আপু? জানি, তারপরেও জিজ্ঞেস করলাম যাতে ও বুঝতে না পারে যে আমি ওদের কথা শুনেছি। রিয়া আপু। আমি সোফা থেকে বালিশ নিয়ে খাটে শুয়ে পড়লাম। প্রিয়াও আমার পাশে শুয়ে পড়লো। দুজন দুদিকে মুখ করে শুয়ে আছি, কেউ কোনো কথা বলছি না। আমি প্রিয়ার দিকে ঘুরে দেখি ও অন্যদিকে মুখ করে শুয়ে আছে। তাই আমি আমার বালিশটা একটু সরিয়ে ওর বালিশের কাছে নিলাম আর আমিও একটু করে ওর কাছে গেলাম। আমি একটু একটু করে ওর কাছে যাচ্ছি আর প্রিয়া সেটা বুঝতে পেরে সেও একটু একটু করে সরে যাচ্ছে। আর আমি ঘুমের ভান ধরে একটু একটু করে যাচ্ছি ওর কাছে। আমাকে ফেলে দিবেন নাকি? আমার সাইডে তো আর জায়গা নেই, আমি আর কত দূরে যাব? আপনি বারবার শুধু আমার দিকেই আসতেছেন। আমি কিছুটা অন্যমনস্ক হয়ে ঘুমের ভান ধরে, কখন আমি আপনার কাছে গেছি? আমি তো আমার জায়গায় আছি। দেখেন, ভালো করে দেখেন কোথায় আসছেন। আসলে আমি ঘুমালে আমার এদিক ওদিক নাড়াচাড়া করার অভ্যাস আছে, তাই তোমার জায়গায় চলে গেছি। সরি সরি সরি, মান সম্মান বাঁচাতে মিথ্যা বললাম, না হলে বউ আমাকে লুচ্ছা ভাববে। বুঝতে পারছি। এই বলেই কোলবালিশটা দুজনের মাঝখানে দিয়ে বলতে লাগলো, এই পাশে আপনি আসবেন না। ওকে। একা একা শুয়ে থেকে ভাবতেছি, মনে মনে ভাবছিলাম কত কিছু করব, আর এখন কিছুই হলো না। জীবনটাই বেদনা। শালার কুত্তা ভাগ্য আমার, কি একটা বউ পাইছি যে কিনা কিছুই বোঝে না। এক বুক স্বপ্ন নিয়ে ঘুমাতে গেলাম আর এখন এক বুক কষ্ট নিয়ে শুয়ে আছি। প্রেমিকার কথা মনে পড়ে গেল। সে বলেছিল বিয়ের পর আমাদের খাটে একটা বালিশ থাকবে, সে আমার বুকে মাথা রেখে ঘুমাবে, কিন্তু তা আর হলো না। সে আজ অন্য কারো বুকে মাথা রেখে ঘুমায়, কিন্তু আমার বউটা আমার বুকে মাথা রেখে ঘুমাবে দূরের কথা, সে মাঝখানে বালিশ রেখে ঘুমায় যাতে আমি তার কাছে যেতে না পারি। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বলতে পারি না। মাঝরাতে পেটের উপর কিছু ভারী ভারী অনুভব হওয়ায় ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখি আবার পিচ্চি বউটা আমাকে কোল বালিশ ভেবে জড়িয়ে ধরে তার একটা পা আমার পেটের উপর তুলে ঘুমাইতেছে। সে তার বালিশে রেখে আমার বালিশে মাথা রেখে ঘুমাইতেছে। আমি আমার মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে তার মুখের উপর ধরলাম। যেমন নিষ্পাপ তার অবুঝ মন, তেমনই নিষ্পাপ মায়াবী তার চেহারা। শুনেছিলাম ছেলেরা নাকি তাদের স্ত্রীদের ঘুমন্ত চেহারা দেখে প্রেমে পড়ে। আজ আমার তাই হলো। আমি আর একতরফা আমার পিচ্ছি বউটার প্রেমে পড়ে গেলাম। তাকে যত দেখছি ততই ভালো লাগছে, ততই তাই মায়ার বন্ধনে আটকে যাচ্ছি। আমি আমার পিচ্ছি বউটার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম আর তাকে জড়িয়ে ধরে আবার ঘুমিয়ে গেলাম। আর এইদিকে সকালবেলা প্রিয়ার ঘুম ভাঙলো। সে নিজেকে আবিষ্কার করলো আমার বুকে উপর। সে তাড়াতাড়ি সরে গেল আমার বুকের উপর থেকে। আর সকালবেলা কেউ চড় মারার আমি থপ্পড় ছড়িয়ে ঘুম থেকে উঠে পড়ে আর পাশে চেয়ে দেখি আমার পিচ্ছি বউটার আগে চোখ দুইটা বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না চড়টা কে মেরেছে, তাই আমি গাল হাত দিয়ে তার দিকে প্রশ্ন ছুড়ে দিলাম, কেন চড় মারছো? এই জন্যই আপু বলেছে ছেলেদের থেকে দূরে থাকতে। লুচ্চা ছেলে কোথাকার আমাকে জড়িয়ে ধরেছে। আমি তো তোকে মেরেই ফেলতাম যদি শুধু এটা আমার বাড়ি হতো। আর এদিক সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি কখন তাকে জড়িয়ে ধরেছি, সেই তো আমাকে জড়িয়ে ধরেছে। আমি কখন জড়িয়ে ধরলাম, তুমি তো আমাকে
আর বলতে না দিয়ে। একদম মিথ্যে কথা বলবি না। একে তো জড়িয়ে ধরেছিস, এখন আবার মিথ্যে কথা বলছিস। জড়িয়ে না ধরলে আমি তোর বুকের উপর কেমনে আসলাম? তুমি তো রাতে আমাকে জড়িয়ে ধরেছ। তুই এখন আমার সামনে থেকে যা, না হলে তোরে মেরে ভূত বানিয়ে দিব। আমার রাগ সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। আমি আর কোনো কথা না বলে গালে হাত দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সে এখনো রাগে ফুলতেছে। আমি আর কোনো কথা না বলে নিচে চলে গেলাম। খাবার টেবিলে সবাই বসে আছে, আমিও একটা চেয়ার টেনে বসে পড়লাম। বৌমা কোথায়? উপরে। উপরে? কেন? খেতে আসবে না? না, তার নাকি খেতে ইচ্ছা করছে না। উপরে খাবে। সকালে খাবে না? এইটা আবার কেমন কথা? রিয়া দেখ তো গিয়ে বৌমার কি হয়েছে। যাক, দরজা খোলাই ছিল। রিয়া রুমে ঢুকে দেখে প্রিয়া রেগে বসে আছে, তাই জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাবি? এভাবে বসে আছেন কেন? নিচে চলেন, খেতে সবাই ওয়েট করছে আপনার জন্য। আমি খাবো না। কেন? ভাইয়া কিছু বলেছে? মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, কি বলেছে তোমাকে বেয়াদব ছেলেটা? কিছু বলেনি। তবে তবে কি? বল কি করেছে, পরে দেখ ওর অবস্থা কি করি। উনি রাতে আমাকে জড়িয়ে ধরেছে। এই কথা শুনে রিয়া মুখে হাত দিয়ে হাসতে হাসতে চলে গেল। আমিও কিছুটা অপ্রস্তুত বোধ করলো আর বলল, তুমি আমার সাথে খেতে চল, দেখো আমি ওর কি অবস্থা করি। মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমি খাবার টেবিলে বসে আছি, হঠাৎ আম্মু এসে আমার কান চেপে ধরলো। আম্মু ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। আজকের মতো ছেড়ে দিলাম, আর কোনোদিনও যদি এমন কিছু করেছিস তাহলে একদম কান কেটে ফেলবো। প্রিয়া আমার দিকে চেয়ে দাঁত খেলিয়ে একটা হাসি দিল। দেখেই আমার শরীরটা জ্বলে গেল। তারপর একটা চেয়ার টেনে খেতে বসলো। আম্মু বড় একটা মাছের মাথা প্রিয়ার প্লেটে দিল। আন্টি, আমি তো মাছের কাঁটা ছাড়িয়ে মাছ খেতে পারি না। আমি তোমার আন্টি না, আমি তোমার আম্মু হই, আমাকে আম্মু বলবা। আমার আম্মু তো আমাদের বাসায়, আর আপনি আমার আম্মু হন কি করে? মেয়েদের দুইটা আম্মু হয়, একটা নিজের বাড়িতে আর একটা শ্বশুর বাড়িতে, বুঝলে আম্মু? ওকে আম্মু। আমাকে আবার আঙ্কেল ডেকো না, আমাকে আব্বু বলবা। কিন্তু আম্মু যেমন দুইটা হয়, আব্বুও তেমন দুইটা হয়। ওকে আব্বু। তারপর আম্মু প্রিয়াকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। এমন সময় আমাদের গল্পের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর চতুর্থ পাত্রের জন্য অবশ্যই অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। লাগলো আম্মু, আমাকে কখনো এইভাবে খাইয়ে দাওনি। তোকে খাইয়ে দিতে হবে কেন? তুই কি ছোট নাকি? আমার লক্ষ্মী বৌমা এখনো ছোট, তাই তাকে খাওয়াবো। আমি তো ছোট, কই আমাকে এখনো খাইয়ে দাওনি তো। আম্মু এক লোকমা করে আমাকে আর রিয়াকে খাইয়ে দিল। তারপর খাবার শেষ করে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর প্রিয়া আসলো। এই পিচ্ছি, আম্মুকে কি বলেছো যে আম্মু আমাকে এইভাবে সবার সামনে কানে ধরেছে? ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, খুব ভালো করেছে, আরো কয়েকটা দেওয়া দরকার ছিল। তাই না? এমন লুচ্চামি করলে তো মায়ের খাইতেই হবে। কি করছি আমি? কাল রাতে যে আমাকে জড়িয়ে ধরেছিলেন, এখন ভুলে গেছেন? আমি আম্মুকে বলে দিছি যে কাল রাতে আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন। কি? ওর কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। এখন কি করে ওদেরকে মুখ দেখাবো? ওরা কি ভাবছে কে জানে। নিজে জড়িয়ে ধরে এখন নিজেই বিচার দিয়েছে, আর সাথে আমার মান সম্মানের 12টা বাজিয়েছে। তোমার কি লজ্জা শরম কিছুই নেই? এই কথা আম্মুকে কেন বলছো? আছে বলেই তো আম্মুকে বলেছি। এমন বেহাইয়া মাইয়া আমি আগে কখনো দেখিনি। হাই আল্লাহ, তুমি কাকে আমার বউ করে পাঠালে, যে কিনা কিছুই বোঝে না, লাজ লজ্জা কিছুই নেই। কি বলছেন? আমি বেহাইয়া? দাঁড়ান, আমি এক্ষুনি আম্মুকে বলছি। আম্মু, আম্মু, আম্মু। আমি গিয়ে ওর মুখ চেপে ধরলাম। আর কখনো বলবো না রে বোন আমার, তুই আম্মুকে ডাকিস না। না থাকবে তো। মনে থাকবে বোন, তুই একটা জিনিস। ভাবি ভাবি, আম্মু তোমাকে ডাকছে। কেন? জানি না, আম্মু বলেছে, আমি বলছি।
ওকে চলুন আপু। রাতে প্রিয়া আম্মুর সাথে বসে টিভি দেখছে, আমি শুয়ে আছি। কিছুক্ষণ পর প্রিয়া রুমে আসলো। আপনি খাটে শুয়েছেন কেন? ঘুমাবো তাই। আপনি খাটে ঘুমাতে পারবেন না, সোফায় গিয়ে ঘুমান। আমি পারবো না, তুমি গিয়ে ঘুমাও সোফায়। আপনি যাবেন নাকি আমি আম্মুকে ডাক দিব? ভয় পাই নাকি আমি আম্মুকে? ডাক দাও, যতই কিছু বলো, আমি খাটে ঘুমাবো। আম্মু আর আম্মু আম্মু করতে হবে না, আমি গিয়ে সোফায় শুয়ে পড়লাম আর এক বুক দুঃখ নিয়ে ঘুমিয়ে গেলাম। সোফায় শুয়েছি তো তাই ভালো করে ঘুমাতে পারিনি। সকাল সকাল ঘুম ভেঙে গেছে, ফ্রেশ হতে যাচ্ছি, এমন সময় খেয়াল করলাম আমার পিচ্ছি বউটা এখনও গভীর ঘুমে মগ্ন। একদম পিচ্ছি মেয়েদের মতো জড়সড় হয়ে ঘুমাইতেছে। ওর ঘুমন্ত চেহারা দেখে প্রেমে পড়বে না এমন ছেলের এখনও জন্মই হয়নি। মুখের উপর কিছু চুল পড়ে আছে, দেখতে অনেক মায়াবী লাগছে ওকে, বাট ও মনে হয় চুলের জন্য আনইজি ফিল করছে, কেননা বারবার সে মাথা নাড়াচ্ছে। আমি ওর মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিলাম আর ওর বালিশের পাশে বসলাম আর ওকে নয়ন ভরে দেখতে লাগলাম আর মনে মনে ভাবতে লাগলাম, কখন সব কিছু বুঝবে আমার পিচ্ছি বউটা, কখন বুঝবে স্বামী কি, সংসার কি। হঠাৎ কোথা থেকে উড়ে এসে একটা মশা আমার পিচ্ছি বউটার গালে বসেছে। আমি মশাটাকে ফু দিচ্ছি ওড়ানোর জন্য, বাট মশা উড়ছেই না। আমি দেখলাম মশাটা ওর শরীর থেকে রক্ত শুষে নিচ্ছে। এটা দেখে আমার রাগ হলো আর আমি আলতো করে একটা চড় দিয়ে মশাটাকে মেরে ফেললাম আর মনে মনে বলতে লাগলাম, শালা আজ পর্যন্ত আমি আমার বউকে ছুঁতে পারিনি, আর তুই কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলি না তো কিছু করে দিলি। রাগে মশাটাকে আঙুল দিয়ে পিষতে পিষতে বলতে লাগলাম। প্রিয়া ঘুমের মাঝে নড়ে চড়ে উঠল আর আমার হাত ধরে ফেললো। এইবার তাহলে ধরা খেয়ে গেলাম, এখন না জানি কি করে। কাল তো একটা চড় দিয়েছে, ভয়ে ভয়ে ধীরে ধীরে হাতটা ছাড়িয়ে নিলাম আর হাফ ছেড়ে বাসলাম উঠে ফ্রেশ হতে যাব। এমন সময় দেখলাম ওই মশাটা যেখানে কামড় দিয়েছে সেই জায়গাটা লাল হয়ে গেছে। দেখে আমার কষ্ট হলো আর কেন জানি ইচ্ছা করতে লাগলো ওর গালে একটা পাপ্পি দিয়ে দিতে। ইচ্ছাটা খুব বেশি করছিল, তাই ধীরে ধীরে ওর গালের কাছে মুখ নিতে লাগলাম। ওর গালের কাছে গিয়ে আমার মুখ আটকে গেছে ভয়ে, আর তার গাল স্পর্শ করছে না, বাট মন মানছে না, তাই বুকে সাহস এনে ওর গালের দিকে মুখ নিতে লাগলাম। ভয় করছিল তাই চোখ দুইটা অফ করে ফেললাম। যখন ওর গাল ছুঁই তখনই গালে একটা জোরে আঘাত পেলাম। বুঝতে পারলাম সে জেগে গেছে। আমি চোখ মেলে তাকিয়ে দেখি পিচ্ছিটা রাগে ফুলতেছে। আমি গালে হাত দিয়ে মাথা নিচু করে ফ্রেশ হতে চলে গেলাম। দেখ আজ আম্মাকে বলে তোর অবস্থা কি করি। ফ্রেশ হতে তোর শালা কেন যে গেলাম এত প্রেম দেখাতে গিয়ে এখন বাস খেয়ে আসলাম। ফ্রেশ হয়ে একদম নিচে চলে গেলাম। আম্মু টেবিলে খাবার দিচ্ছে, আমি সবাই বসে আছি। মন মারা হয়ে বসে আছিস কেন? কি হয়েছে? কিছু হয়নি, ক্ষুধা লাগছে তাই। কিভাবে বলি, বয়ে মারছে, মান সম্মানের ব্যাপার, বুঝতে পারছেন? তুই বসে পড়, তোকে নাস্তা দিচ্ছি। না, সবাই আসুক, একসাথে নাস্তা করব। তুই 5 মিনিট ওয়েট কর, সবাই চলে আসবে। 5 মিনিটের মাঝেই সবাই চলে আসলো। পিচিটা গিয়ে বসলো আম্মুর সাথে। তোমার শ্বশুর ফোন করেছিল, তোমাদের যেতে বলেছে। কোথায় যেতে বলেছে? বৌমাদের বাড়িতে আর তোমার শ্বশুর বাড়িতে। আজকে যেতে বলেছে। আব্বু আমি এক্ষুনি বাড়িতে যাব। ওকে, খাওয়াটা আগে শেষ করো, তারপর না হয় রেডি হও। আব্বু আমি যেতে পারবো না। পিচিটার দিকে রাগে তাকিয়ে বললাম আমি। না গেলে নাই, আমি একাই আমার বাড়িতে চলে যাব। বিয়ের পর প্রথমবার মেয়েদের একা একা তার বাবার বাড়িতে যেতে নেই, স্বামীর সাথে যেতে হয়। ও কেন যাবি না? আমার একটা জরুরি কাজ আছে। কৃষ্ণা তোর আম্মু কি বলছে? কিন্তু আব্বু। কিন্তু নয়, তুই যাচ্ছিস, এটাই ফাইনাল। আমি আর কি করব, যেতেই হবে। রিয়াকে সাথে নিয়ে যেতে চেয়েছিলাম, বাট ওর নাকি ভার্সিটিতে কি পরীক্ষা চলছে, ও যেতে পারবে না।
কাপড় চোপড় গুছিয়ে নিলাম, যে যার মতো এখন রেডি হচ্ছি। আমার রেডি হওয়া শেষ, আমি বিছানায় বসে ওয়েট করছি প্রিয়ার জন্য। আপনি রুম থেকে বের হন। কেন? আমি শাড়ি পরবো, আর তাছাড়া আমি শাড়ি পরতে পারি না। আপনি গিয়ে রিয়াপুকে বলেন আমাকে শাড়ি পরিয়ে দিতে। ওকে। রিয়া পিচ্চিটাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। আমি ড্রয়িং রুমে বসে আছি, রিয়া পিচ্চিটাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। হঠাৎ করে একটা শব্দ পেলাম। সামনে তাকিয়ে তো আমি অবাক, চোখ সরাতে পারছি না। কেননা সিঁড়ি দিয়ে হিল পরে হেঁটে হেঁটে একটা পরি নামছে। পরিটা আর কেউ নয়, আমার পিচ্চি বউটা। লাল লেহেঙ্গা, কপালে কালো টিপ, কানে ঝুমকো, গলায় হাড় ঝরা, হাত ভর্তি চুড়ি, মুখে হালকা মেকআপ, সব মিলিয়ে ওকে একদম লাল পরীর মতো লাগছে। আমি পলকহীন দৃষ্টিতে পিচ্চিটার দিকে তাকিয়ে আছি। এমন সময় কি দেখেন মিস্টার? ওর চুরির শব্দে আমার ঘোর কাটলো। আমি অল্প একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললাম। সাথে আব্বু আম্মু ছিল তাই। তোর বউকে এত সুন্দর করে সাজালাম, আমাকে কি দিবি এখন? কোথায় সুন্দর করে সাজালে? ওরে তো একদম পেতনির মতো লাগছে। কি? আমাকে পেতনির মতো লাগছে? হ্যাঁ, তো বড় সাহস তোর, তারা দেখাচ্ছি তোকে। বলে আমার দিকে তেড়ে আসছে। এমন সময় হিল থেকে পা স্লিপ খেয়ে একদম আমার বুকের উপরে এসে পড়লো। পিচিটা আমার বুকের উপর পড়ার সাথে সাথেই আমি 420 ভোল্টেজ কারেন্টের একটা শট খেলাম। প্রিয়া দ্রুত উঠে পড়লো। সবার সামনে আমার উপর পড়ায় সে লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। যাওয়ার সময় ঝগড়া করতে নেই, চলো, তোমাদের লেট হচ্ছে। চলো। যেতে যেতে প্রিয়ার কানে কানে বললাম ধন্যবাদ, আর এই নে তোর টাকা। ওকে 1000 টাকা দিলাম। সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে বসলাম। আমি ড্রাইভিং সিটে বসলাম আর প্রিয়া গিয়ে পিছনের সিটে বসে পড়ল। এই যে ম্যাডাম, সামনের সিটে এসে বসেন। না, আমি আপনার সাথে বসবো না। আমি এভাবে গাড়ি চালাবো না। তাহলে আপনি থাকেন, আমি ড্রাইভারকে নিয়ে চলে যাচ্ছি। ড্রাইভার ছুটিতে আছে। আমি পেছনে বসলে আপনার সমস্যা কি? সমস্যা আছে বলেই বলছি। আমি কি আপনার ড্রাইভার যে আপনি পিছনে বসবেন আর আমি সামনে বসে ড্রাইভ করব? গ্লাস অফ থাকবে, কেউ দেখবে না তো। সামনে না বসলে আমি ড্রাইভ করব না, আর আপনার বাড়ি যাওয়াটাও হবে না। আর কোনো উপায় না পেয়ে সামনে এসে বসলো। রাগে জোরে গাড়ির দরজাটা অফ করলো আর মনে মনে বলতে লাগলো একবার বাড়িতে যেয়ে নিই, তারপর আমার নাকি মজা বোঝাবে। আমি এবার গাড়ি স্টার্ট করলাম। গাড়িটার আপন গতিতে চলছে। প্রিয়া জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছে। জানালার কাজ খোলা থাকায় বাতাসে ওর চুলগুলো ওর মুখের উপর পড়ছে। আমি একবার প্রিয়ার দিকে তাকাচ্ছি আর একবার সামনে গাড়ির দিকে লক্ষ্য করছি। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর প্রিয়া ঘুমিয়ে গেছে। চুল দিয়ে তার মুখটা ঢেকে গেছে। আমি মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিলাম আর ওর মাথাটাকে আমার কাঁধে রাখলাম। প্রিয়ার বাচ্চামো স্বভাবের জন্য কখনো কখনো খুব মন খারাপ হয়, বাট যখন ওর মন এমন মায়াবী মুখটা দেখি তখন সব রাগ অভিমান সব চলে যায়। প্রিয়ার দিকে তাকিয়ে ড্রাইভ করছিলাম, তাই খেয়াল করতে পারিনি। হঠাৎ করে একটা স্পিড ব্রেকার পড়ার জোরে ব্রেক করায় প্রিয়ার ঘুম ভেঙে যায়। এভাবে কেউ গাড়ি ড্রাইভ করে? গাড়ি ড্রাইভ করতে পারেন না? তাহলে গাড়ি নিয়ে বের হয়েছেন কেন? সরি, আসলে হয়েছে, আর বলতে হবে না। এবার দেখে শুনেই গাড়ি চালান। আমি কোনো কথা না বলে ড্রাইভ করতে লাগলাম। এইটা কি ঠেলা গাড়ি? ঠেলা গাড়িও এর চেয়ে দ্রুত চলে। কখন বের হয়েছি আর এখনো বাসায় যেতে পারিনি। আমি গাড়ির স্পিড বাড়িয়ে দিলাম। অন্য সব গাড়িকে ওভারটেক করে যাচ্ছি। গাড়ির স্পিড এত বেশি যে বাইরের দৃশ্যগুলো ভালো করে বোঝা যাচ্ছে না। আমি অল টাইম গাড়ি স্পিডে চালাই, বাট আজকে ভালোবাসার মানুষের সাথে থাকার জন্য স্পিডে চালাতে মন চায়নি। ভয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে, যদি ওকে হারিয়ে ফেলি এই ভয়ে। বাট প্রিয়ার কথায় আমার অনেক রাগ হয়ে উঠে গেছে, তাই স্পিডে গাড়ি চালাচ্ছি। কিছু দূর যাওয়ার পর স্পিডে ড্রাইভ করতে বলেছি, বাট এতটা না, গাড়ির স্পিড কমান। কমাবো না, তখন গাড়ি মিডিয়াম স্পিডে চালাচ্ছিলাম। আপনার কাছে মনে হয় যে এটা ঠেলা গাড়ি, এখন তাহলে কমাতে বলছেন কেন?
গাড়ি চালাতে থাকলে বাড়ি যেতে পারবো না, তার আগেই উপরে চলে যাব। মরলে না হয় মরবেন, সমস্যা কি? মরতে তো একদিন হবেই। আপনার জীবনের মূল্য থাকতে না পারে, বাট আমার জীবনের মূল্য আছে। আমার কত স্বপ্ন আছে, এগুলো পূরণ করব, তারপর মরবো। তাই নাকি? আপনি গাড়ির স্পিড কমান। স্পিড কমাতে পারি যদি তুমি আমার শর্তে রাজি থাকো। আমি রাজি আছি, আপনি গাড়ির স্পিড কমান। প্রথমত আমাকে তুমি করে বলতে হবে, আর দ্বিতীয়ত আমার সাথে তোমার স্বপ্নগুলো শেয়ার করতে হবে। আমার সাথে বিয়াদবি করা যাবে না, আমার কথা মতো চলতে হবে। শ্বাস নিচ্ছ তুমি চান্দু? আগে বাসায় যাই, তারপর বুঝবা। কি হলো, কি ভাবছো? না না, কিছু না, আমি রাজি। আমি এবার গাড়ির স্পিড কমালাম। আর কতক্ষণ লাগবে বাসায় যেতে? প্রায় 30 মিনিট লাগবে। ওকে। হঠাৎ করে প্রিয়া আমার হাত ধরে জোরে চেঁচিয়ে গাড়ি থামান, গাড়ি থামান। আমি সাথে সাথে ব্রেক করে গাড়ি থামালাম। গাড়ি থেকে নেমে পিছনের দিকে দৌড়াতে লাগলো। আমিও তার পিছন পিছন দৌড়াতে লাগলাম। ও গিয়ে ফুচকার দোকানের সামনে থামলো। প্রিয়া আমার হাত জড়িয়ে ধরে, আমি ফুচকা খাবো। ওকে দিচ্ছি। ওর হাতের উপর হাত রেখে বললাম, মামা 1 প্লেট ফুচকা দেন তো। প্রিয়া ফুচকা পেয়ে খুব খুশি, সে ফুচকা খেতে লাগলো। ফুচকা খাওয়ার শেষে আবার গাড়ি স্টার্ট দিলাম। ধন্যবাদ আপনাকে। আবার আপনি বললে? ধন্যবাদ তোমাকে। এইবার ঠিক আছে। ফুচকা খাওয়ার পর ওর নাক মুখ লাল হয়ে গেছে, হা করে দম নিচ্ছে। বুঝতে পারলাম ওর ঝাল লেগেছে, তাই গাড়ি সাইডে দাঁড়া করলাম। এবার দাঁড় করালেন কেন? তুমি বসো, আমি আসছি, জাস্ট 2 মিনিটস। ওকে। আমি 2টা আইসক্রিম কিনে নিয়ে গাড়িতে বসলাম, আর আইসক্রিম 2টা প্রিয়ার দিকে ধরে, নাও আইসক্রিম খাও, ঝাল কমে যাবে। আপনি বুঝলেন কেমনে আমার ঝাল লাগছে? যেমন করে হা করে দম নিচ্ছিলে, যে কেউ দেখলে বুঝতে পারতো ঝাল লেগেছে। ও সরি, আপনি মানা করার পরও ঝাল খেয়েছে, তাই ভয়ে আপনাকে বলিনি ঝাল লাগছে। ভয় পাওয়ার কিছু নেই, যখন যা ইচ্ছে করবে বলবে। 2 হাতে 2টা আইসক্রিম নিয়ে একবার ডান হাতেরটাই আর একবার বাম হাতেরটাই কামড় দিয়ে খেতে। আপনি খাবেন না? খাবো। তাহলে আপনার আইসক্রিম কোথায়? তুমি খাইতেছ? আগে বলবেন না একটা আপনার আর একটা আমার? আমি তো ভাবছি দুইটাই আমার। স্ট্রোকে আমি পরে খেয়ে নিব একটা কিনে। আমার দিকে একটা আইসক্রিম বাড়িয়ে দিয়ে প্রিয়া বলল, আমি তো ড্রাইভ করছি, খাবো কি করে? আমি দিচ্ছি, আপনি খান। আমার মুখের সামনে ধরে বলল প্রিয়া। প্রিয়া যেখানটায় খেয়েছে আমি ঠিক ওই জায়গায় কামড় দিলাম। প্রিয়া এইটা দেখে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি আমার মতো খেতে লাগলাম আইসক্রিম খেতে খেতে প্রিয়াদের বাসায় এসে পড়লাম। প্রিয়া গাড়ি থেকে নেমে আমাকে ফেলে একাই সে দৌড়ে বাসার ভিতরে যেতে লাগলো। ওকে দেখে বোঝা যাচ্ছে ও অনেক খুশি হওয়ারই কথা। বাপের বাড়ি বলে কথা, শ্বশুর বাড়িতে যতই ভালো থাকুক না কেন, বাপের বাড়ি থেকে বেশি নয়। নিজের বাড়িতে নিজের বাবা মার সাথে থাকলে মনে হয় পুরো পৃথিবীটাই যেন পাশে, তাই সে অনেক খুশি। প্রিয়া বাসার কলিং বেল বাজাতে দরজা খুলে দিল। ভালো আছি, তুই কেমন আছিস? আমিও তোকে অনেক মিস করছি। দুইজনকে কাছে পেয়ে দুইজনেই কান্না করে দিয়েছে। এটাই ভাই বোনের ভালোবাসা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 ভাই বোনের ভালোবাসা দেখছি। ধীরে ধীরে শ্বশুর শাশুড়ি দাদিমা সবাই একে একে এসে হাজির। আমি সবাইকে সালাম করলাম আর সবার সাথে কৌশল বিনিময় করলাম। পুরো বিকেল কেটে গেছে মানুষের সাথে কথা বলতে বলতে। পাশের বাসা থেকেও মানুষজন আসছে আমাদের দেখতে। রাতে সবাই ডিনার করতে বসছি। আমি গিয়ে প্রিয়ার পাশে বসলাম আর দাদিমা এসে বলল আমার পাশে শাশুড়ি মা সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। ডিনার শেষে সবাই একসাথে অনেক আড্ডা দিলাম। প্রথম দিন এসেই সবার সাথে কেমন জানি আপন হয়ে গেলাম। মনে মনে হচ্ছে তাদের সাথে যেন আমার যুগান্তরের সম্পর্ক ছিল আগে থেকেই। আমার পিচ্ছি বউটাও আজ অনেক খুশি। আড্ডা শেষে সবাইকে গুড নাইট দিয়ে প্রিয়ার পিছন ঘুমাতে গেলাম। প্রিয়া ফ্রেশ হতে ওয়াশরুমে গেল আর আমি খাটের উপর শুয়ে আছি। ওয়াশরুম থেকে এসে আপনি এখানে কি করছেন? কেন আবার ঘুমাতে আসছি।
না, আপনি আমার সাথে ঘুমাতে পারবেন না। পাশের রুমে যান, আপনি ওই রুমে ঘুমাবেন। ওই সময় বলছো তুমি করে বলবা, আর এখন আপনি করে বলছো কেন? তখন চাপে পড়ে বলেছিলাম, এখন আর বলবো না। ওকে, সুযোগ পেলে আমিও সব সুদে আসলে নিব। আপনি আর কখনো সুযোগ পাবেন না। যান, পাশের রুমে ঘুমাতে যান। আমি ওই রুমে ঘুমাবো কেন? আমি তোমাকে বিয়ে করেছি, আমি তোমার সাথেই ঘুমাবো। বিয়ে করেছেন তো কি হয়েছে? আপনার মতো লুচ্চা ছেলে আমি আর একটাও দেখি নাই। আমি আবার কখন কি করলাম? নিরুপায় হয়ে ভালো করে আজ পর্যন্ত হাতটাই ধরতে পারিনি। কি আর করবো, মনে মনে। কেন মনে নেই? আপনার বাসা থাকতে আমাকে জড়িয়ে ধরেছেন না, আমাকে কিস করছেন না? আমি তোমাকে জুড়ে ধরতেই পারি, কিস করতে পারি, তুমি আমার বউ না? বউ হয়েছে তো কি হয়েছে, তাই বলে কিস করতে হবে, জড়িয়ে ধরতে হবে? লুচ্চা বেটা কোথাকার। আমি নিজের বউকে একবার কিস করছি, একবার জড়িয়ে ধরছি বলে লুচ্চা হয়ে গেছি, চড়ও খেয়েছি। যদি অন্য কিছু করতাম তাহলে তো মনে হয় আমাকে ধর্ষণকারী বানিয়ে দিত, আমাকে ফাঁসিতে ঝুলাতে হতো। যাক, বাঁচে গেল। কি ভাবছেন? কিছু না। ভাবাভাবি বাদ দিয়া ওই রুমে যান, আমি ঘুমাবো। আমি যদি আমার ওই আলাদা রুমে ঘুমাই তাহলে কেউ দেখলে তোমাকেই খারাপ বলবে। খারাপ বলবে কেন? আমি তো জানি ছেলে মেয়ে একসাথে থাকলে খারাপ বলে। বিয়ের পর একসাথে ঘুমাতে হয়, তা না হলে মানুষই খারাপ বলে। আর বিয়ের আগে একসাথে ঘুমালে লোকে খারাপ বলে। ও হুম। ওকে, তাহলে রুমে ঘুমাতে পারেন, কিন্তু আপনি খাটে ঘুমাতে পারবেন না, সোফায় ঘুমাবেন। আমি সবাই ঘুমাতে পারি না। তাহলে এক কাজ করেন, ফ্লোরে ঘুমিয়ে পড়েন। তাহলে তুমি ফ্লোরে ঘুমিয়ে পড়ো, আমি খাটে শুয়ে পড়ি। জি না, আমি খাটেই শুইব, এটা ফাইনাল। আপনি যেখানে খুশি ঘুমাতে পারেন। সত্য? শুধু মাত্র খাটে ছাড়া। কি করব, কোনো উপায় নেই। আজ রাতটাও এক বুক কষ্ট নিয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রিয়া বিছানায় নেই, আগেই উঠে পড়েছে। আমিও উঠে পড়লাম আর ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখি সবাই বসে গল্প করছে। আসো না জামাই, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এতক্ষণে ঘুম ভাঙলো? আমি গিয়ে দাদুমার পাশে বসলাম, তাদের সাথে গল্প করতে লাগলাম। গল্প শেষে সবাই একসাথে খেতে গেলাম। সবাই একসাথে সকালের নাস্তা করলাম। খাবার শেষে আমি আর আলফি রুমে বসে গেম খেলছি। এমন সময় দাদুমা আসলো রুমে। সুন্দরী বউ পেয়ে দেখি রুম থেকে বেরই হও না। আমি কিন্তু কম সুন্দরী না, এখনো সাজুগুজু করে বাসা থেকে বের হলে পিছনে লাইন পড়ে যাবে। তা তো পড়বেই, দেখতে হবে না কার বড় গিন্নি। এখন আর বড় গিন্নি করতে হবে না। একবারও তো বড় গিন্নির কাছে যাওনি। আমি তোমার কাছে যাইতেছিলাম, পরে আলভি এসে গেম খেলার বায়না ধরে, তাই যেতে পারিনি। বুঝেছি, সুন্দরী বউ পেয়েছো তাই এখন সারাক্ষণ তার আশেপাশেই থাকতে ইচ্ছে করে। তোমার দাদুও আমাকে কম জ্বালায়নি। বিয়ের পর 1 মাস তো অফিসেই যায়নি। দাদু তোমাকে খুব ভালোবাসতো। আমার নাতনি তোমাকে কেমন ভালোবাসে, ঠিক মতো আদর যত্ন করে? তোমার নাতনি বলে কথা। তাই তো বলি, তোমার কাছে আসে না কেন? আলভি, তুই বাহিরে যা, তোর ভাইয়ার সাথে আমার কথা আছে। আলভি চলে গেল। তারপর দাদুমা আমাকে যা বললো তার শুনে তো তারপর দাদুমা বলতে লাগলো, এত আদর করে যে দুজন দুপাশে থাকো, মানে? আমার কাছে লোকাতে হবে না, সব কিছু শেয়ার করো, দেখি আমি কি করতে পারি। তারপর আমি দাদুমাকে সব কথা খুলে বললাম। তুই কিছু মনে করিস না, ওর তো বয়স কম, তাই ও এত কিছু বোঝে না, ধীরে ধীরে সব বুঝতে পারবে। তোকে আর কি। তাই তো ওর সাথে মানিয়ে নিতে চেষ্টা করি, বুঝাতে চেষ্টা করি স্বামী যে সম্পর্ক কি কেমন হয়। এরপর দাদুমা বলতে লাগলো, কিছু করতে হবে না, আজ থেকে 3 দিনের মাঝে সব ঠিক হয়ে যাবে। কিভাবে? সেটা তোকে জানতে হবে না, তুই শুধু দেখ আমি কি করি। বলে দাদুমা চলে গেল। রাতে খাবার শেষে আমি আর আলফি অনেকক্ষণ ধরে গেম খেলছি। অনেকক্ষণ ধরে পিচ্চিটা রুমে নেই।
তাই মনটা কেমন কেমন করছে। তাই বারবার দরজার দিকে তাকাচ্ছি ও আসছে কিনা তা দেখার জন্য। হঠাৎ করে প্রিয়া রুমে আসে, আর রুমে এসেই মোবাইলের নিয়ে নেয় আর আলফিকে ঘুমাতে যেতে বলে। আমি ওর এমন আচরণ দেখে বিস্মিত হলাম। আমি এখন ঘুমাতে চলেন। ওকে বলে একটা কথা আর বালিশ নিয়ে সোফায় যাচ্ছি। এমন সময়, এইসব নিয়ে কোথায় যাচ্ছেন? কেন ঘুমাতে যাচ্ছি সোফায়? সোফায় ঘুমাতে হবে না, আমার সাথে বিছানায় ঘুমান। না ঠিক আছে, ওইখানে থাকতে পারবো, প্রবলেম নেই। এটা আমার বাড়ি, আমি যা বলবো তাই হবে। আমার সাথে ঘুমাতে বলেছি তো, আমার সাথেই ঘুমাবেন। আবার যদি ওইসব করি? করলে মাইর খাবেন, সমস্যা কি? তাহলে আমার এখানেই ভালো। আমি আসতে বলেছি, আসেন। তা না হলে কিন্তু রুম থেকে বাইর করে দিব। ওকে আসছি। তারপর ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। আজ আর মাঝখানে পড়া নেই, দুইজন দুই দিকে মুখ করে শুয়ে আছি, কেউ কোনো কথা বলছি না। হঠাৎ করে প্রিয়া বলছে, এই যে শুনছেন? আমার দিকে ঘুরে। বলো। ওর দিকে ঘুরে ঘুরে বলছি, কি বলবো? তাছাড়া তোমার তো ঘুম পাচ্ছে। ওকে, গুড নাইট। ওকে গুড নাইট। কিছুক্ষণ পর আমি ধীরে ধীরে প্রিয়ার কাছাকাছি গেলাম আর ওর চুলগুলাতে নাক লাগিয়ে ওর চুলের মাথাল করা গ্রান নিতে লাগলাম। এমন সময় প্রিয়া আমার দিকে ঘুরে শুইল আর ওর এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরছে। আমি অন্ধকারে ঝাপসা আলোতে ওর মুখের দিকে তাকিয়ে আছি, ওর মুখটাও ঝাপসা দেখাচ্ছে। আমি ধীরে ধীরে ওর আরও কাছে চলে গেলাম আর পিচিটাও আমাকে তার আরও কাছে টেনে নিচ্ছে। পিচিটা আমাকে ওর বুকের সাথে চেপে ধরেছে। আমার ইচ্ছা করছিল আমিও ওকে বুকের সাথে চেপে ধরি, বাট পরে যদি ও সজাগ হয়ে যায়, তাই আর ধরেনি। এভাবেই ঘুমিয়ে গেলাম। সকালবেলা কারো নরম তুলতুলে হাতের ছোঁয়া পেয়ে আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকিয়ে দেখি প্রিয়া আমাকে ঠেলতেছে আর ডাকছে। আমি ঘুম থেকে উঠে বসলাম। এনেন আপনার চা। চা হাতে নিয়ে বললাম, থ্যাংক ইউ। ফ্রেশ হয়ে নিচে চলে আসেন, ব্রেকফাস্ট করবেন। ওকে। কাল রাত থেকে সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। অনেক ভেবে মনে পড়ল দাদুমার কথা। তার মানে এইসব হচ্ছে দাদুমার ইশারায়। মনে মনে অনেক খুশি হলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম, সবার সাথে ব্রেকফাস্ট করলাম। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল, বিকেল পেরিয়ে রাত। আমি ডিনার শেষ করে রুমে শুয়ে আছি। অনেকক্ষণ হলো প্রিয়াকে দেখছি না। ডিনার শেষ হওয়ার পর থেকেই দেখছি না। প্রিয়ার জন্য ওয়েট করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম বলতে পারি না। মাঝরাতে বুকের ওপর চাপ অনুভব হওয়ায় ঘুম ভেঙে গেল। চেয়ে দেখি প্রিয়া আমার বুকের উপর মাথা রেখে দু হাত আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমাকে এইভাবে জড়িয়ে ধরে শুয়ে থাকতে আমার খুব ভালো লাগছে, কেননা সবাই চায় তার প্রিয় মানুষকে বুকে জড়িয়ে ঘুমাতে। আর প্রিয় মানুষকে বুকে জড়িয়ে ঘুমানোর মাঝে এক অন্যরকম সুখ অনুভব হয়। আমিও প্রিয়াকে আমার বুকের সাথে চেপে ধরে ওর কপালে একটা ভালোবাসার চিহ্ন এঁকে দিলাম আর ওকে বুকে জড়িয়ে ঘুমিয়ে গেলাম। প্রিয়া এখন আর আগের মতো ব্যবহার করে না। ও নিজে থেকেই আমার কাছে আসে, আমার সাথে গল্প করে। আমি ওই ঠিক বুঝতে পারছি এসব কিছু দাদুমার কারিশমা। কেননা দাদুই মা আমাকে বলেছিল আমার ব্যাচেলার লাইফের ইতি টানবে। প্রতিদিনের মতো আজকেও প্রিয়া ডিনারের পর রুমে আসছে না, তাই আমি ওকে খুঁজতে বের হলাম। দাদুমার ঘরে জানালার পর্দার কাপড় সরিয়ে উকি দিতেই দেখি প্রিয়া আর দাদু মা কী যেন কথা বলছে। তাই আমি আমার কানগুলো বাড়িয়ে দিলাম তাদের কথা শোনার জন্য। তুমি যেমন ভাবে বলছো তেমন ভাবেই করছি। তারপর দাদুমা ওর কানে কানে কী যেন বললো, আমি শুনতে পারিনি। আমি আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর প্রিয়াও রুমে চলে আসলো। প্রিয়া আমার দিকে তাকিয়ে শুয়ে আছে আর আমি প্রিয়ার দিকে তাকিয়ে শুয়ে আছি। প্রিয়া আমাকে কিছু বলতে চাইছে, বাট ভয়ের সংকেতে বলতে পারছে না। আমি এটা স্পষ্ট বুঝতে পারছি ওর মুখ দেখে। তাই আমি ওকে আমার কাছে টেনে নিলাম। আমি ওকে আমার বুকের সাথে মিশিয়ে ফেললাম। এখন প্রিয়ার বুক আমার বুকের সাথে লেগে আছে।
কি বলতে চাইছো বলো। আমি যে কিছু বলতে চাই আপনি সেটা বুঝলেন কেমনে? আমার পিচ্ছি বউটার মুখ দেখলে আমি বলে দিতে পারি তার মনের ভিতর কি চলছে। তাই ওর গালে চুমু খেয়ে কি বলতে চাও বলো। আপনি কি আমাকে ভালোবাসেন? তুমি ভালোবাসা সম্পর্কে কি জানো? কিছু জানি না, তাই তো আপনার কাছ থেকেই জানতে চাই। তুমি তো পিচ্ছি, তোমাকে আবার কি শিখাইবো? শিখিয়ে দেন, দেখবেন আমি সব পারবো। আরে পিচ্ছি, তোমার তো এখন এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট শিখার সময়। তুমি ভালোবাসা শিখে কি করবে? আমি এত ছোট না যে এগুলো শিখবো। আমি ক্লাস 10-এ পড়ি। প্লিজ 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 শিখিয়ে দেন না কেমনে ভালোবাসে। তুমি শিখে কি করবে? আপনাকে ভালোবাসবো। তাই নাকি? আমার না আপনাকে ভালো লাগে। আর তাছাড়া দাদুমা বলেছে আপনাকে ভালোবাসতে, আর তা না হলে নাকি আল্লাহ পাপ দিবে। ওর কথা শুনে আমার হাসি পেয়ে গেল। হাসছেন কেন? এমনি। আচ্ছা এটা বলো, আমাকে তোমার ভালো লাগে কেন? কেন আবার? আপনি দেখতে সুন্দর তাই। ওহ। দেন না শিখিয়ে। প্রিয়া শুয়েছিল, আমি ওর কাছাকাছি গেলাম, গিয়ে ওর বাকিটা ইতিহাস শুনতে হলে অবশ্য পরের পাঠের জন্য অপেক্ষা করতে হবে। ভালো থাকবেন সবাই।